জয়ের সুবাস পাচ্ছেন বাইডেন। 4 রাজ্যে ভোট গণনা বন্ধে আইনি লড়াইয়ে ট্রাম্প, বিভিন্ন শহরে বিক্ষোভ। যুদ্ধ নয়, আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর 5 জাহাজের কমিশন। করোনায় আরো 17 মৃত্যু, অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন কিনছে বাংলাদেশ, ত্রিপক্ষীয় চুক্তি সই। ক্ষুদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাতে প্রণোদনা বাস্তবায়ন হার কম, বেকারত্বের ঝুঁকিতে 1 কোটি মানুষ। সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ ওবায়দুল কাদেরের। দুর্ঘটনার 70% পথচারী সংশ্লিষ্ট, বলছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে কাভার্ড ভ্যানে সিএনজি স্টেশন, কেরানীগঞ্জে তিতাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সুবাস পাচ্ছেন ডেমোক্র্যাট জো বাইডেন। সবশেষ ফলাফলে বাইডেন পেয়েছেন 264টি ইলেকটোরাল ভোট। ম্যাজিক ফিগার ছুঁতে আর দরকার মাত্র 6টি ভোট, আর 214টিতেই আটকে আছেন ট্রাম্প। 4 রাজ্যের ভোট গণনা বন্ধ করতে আইনি লড়াইয়ে নেমেছে ট্রাম্পের প্রচারণা শিবির। ভোট গণনার পক্ষে বিপক্ষে বিভিন্ন শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ হচ্ছে। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। জয়ের খুব কাছেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফলাফলের সবশেষ খবরে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় স্পষ্টতভাবেই এগিয়ে আছেন তিনি। 538টি ইলেকট্রাল ভোটের মধ্যে দরকার 270টি। সুইং স্টেট উইসকনসিনের পর মিশিগানের ফলাফলই জয়ের কাছে নিয়েছে বাইডেনকে। তবে নেভাদা, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও নর্থ ক্যারোলিনায় এখনও ভোট গণনা শেষ হয়নি। নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। এই রাজ্যে জয় পেলেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বাইডেন। ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় জয় না পেলেও তিনি প্রেসিডেন্ট হবেন। এখনও ভোট গণনা চলছে, তাই জয়ের ঘোষণা না দিলেও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন কাউকে ভোট লুট করতে দেয়া হবে না। তবে যে 4 রাজ্যে এখনও ভোট গণনা চলছে তা নিয়েই যত আপত্তি ট্রাম্পের, প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এরই মধ্যে 4 রাজ্যের ভোট গণনা বন্ধ চেয়ে আইনি লড়াইয়ে নেমেছে ট্রাম্পের প্রচারণা শিবির। আর এ নিয়েই ফিলাডেলফিয়া, শিকাগো, পোর্টল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের সমর্থকরা ভোট গণনা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন। মাঠে আছেন বাইডেনের সমর্থকরাও। তাদের দাবি সব ভোটই গুনতে হবে। এর আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছাকাছি ওয়েস্ট ভিলেজে জো বাইডেনের একটি পোস্টারে আগুন দেওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় বহু মানুষকে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। কারোর সাথে যুদ্ধ নয়, তবে আক্রমণ মোকাবেলার সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ। নৌবাহিনীতে নতুন 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সমুদ্রসীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীকে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশের রয়েছে বিশাল জলসীমা, রয়েছে সমুদ্র সম্পদও, আর তার রক্ষায় ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। দেশের সীমানা ছাড়িয়ে এই বাহিনী এরই মধ্যে বিশ্ব দরবারেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বহরে যুক্ত হলো অত্যাধুনিক নতুন 5টি জাহাজ। এর মধ্যে 3টি যুদ্ধ জাহাজ, 2টি জরিপ জাহাজ। 11.14 মিটার প্রস্থের করভেট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নতুন এসব জাহাজের কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরমান হস্তান্তরের জন্য
অনুমতি প্রদান করছি। বক্তব্যে নৌবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সরকার। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি। তার জন্য আমাদের কাজ করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা ব্লু ইকোনমি এই ধারণাপত্র আমরা নিয়েছি। কারো সাথে বৈরিতা নয়, এ নীতিতে চললেও যে কোনো আক্রমণ থেকে বাংলাদেশ নিজেকে রক্ষায় প্রস্তুত বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরি করে প্রতিবেশীদের সহায়তার ইচ্ছার কথাও উল্লেখ করেন সরকার প্রধান। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নৌবাহিনীর কর্মকাণ্ড আরও বাড়বে এমন আশা জানিয়ে দ্বিতীয় ধাক্কার করোনা মোকাবেলায় সকল সদস্যকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাসের সময় আমাদের নৌবাহিনী যথাযথ ভূমিকা রেখেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 6021। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 243তম দিনে 114টি ল্যাবে 15,225টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,842। মোট শনাক্ত 4,16,006। নতুন 1,891 জন সহ সুস্থ হয়েছে 3,33,588 জন। মৃত্যুর হার 1.45 এবং সুস্থতার হার 80.19%। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি 3 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। করোনার টিকা তৈরি হলেই বাংলাদেশ যাতে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ পেতে পারে, সেজন্য টিকা প্রস্তুতকারী ভারতের সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। একজনের 2টি করে ডোজ হিসাব করে 3 কোটি ডোজ টিকা 1.5 কোটি মানুষকে দেয়া যাবে। প্রতিটি ভ্যাকসিনের দাম পড়বে $5। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। মহামারী করোনা মোকাবেলায় সাফল্যের কাছাকাছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। দ্রুতই উৎপাদনে যাওয়ার লক্ষ্য। আর এই ভ্যাকসিন প্রস্তুত করবে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। ভ্যাকসিনটি তৈরি হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পেতে পারে, সেজন্যই এই চুক্তি। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি সই হল। চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের তৈরি টিকা বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সরবরাহ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দফায় বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট। মূলত আমাদের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দিবে। যখনই এটা তৈরি হবে, প্রস্তুত হবে, তখনই বাংলাদেশকে প্রথম ট্রান্সেই প্রথম সুবিধামতো সময়ই বাংলাদেশকে দিবে। আমরা মনে করি এই ভ্যাকসিনটি নিরাপদ হবে। 3 কোটি ডোজ পরিমাণ যেটা আছে সেটা 1.5 কোটি লোককে আমরা এখন দিতে পারবো। ভারত যে দামে ভ্যাকসিন পাবে, বাংলাদেশও একই দামে পাবে বলে জানান মন্ত্রী। প্রতি মাসে ওনারা 50 লক্ষ ডোজ দিতে পারবে, এটি আশ্বস্ত করেছে। সাপ্লায়ারের কাছ থেকে শুধু ভ্যাকসিন আনার যে খরচ বা ভ্যাকসিনটার খরচ বাংলাদেশ আনা পর্যন্ত, সেটা ট্রান্সপোর্ট সহ $5 করে পড়বে। ডিমান্ড অনেক, সাপ্লাইটা কম। আমরা এখন 3 কোটি ডোজ নিচ্ছি। ইনকেস যদি ওনারা দিতে না পারে, আমাদের অল্টারনেটিভ সোর্স তো থাকতেই হবে, সেটা তো থাকবেই। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এই অঞ্চলের আবহাওয়া ও পরিবেশ বিবেচনায় এটি তৈরি করা হচ্ছে, তাই স্বাস্থ্য ঝুঁকি থাকছে না। That this is the cheapest vaccine available. This is the vaccine that is going to be fastest into the market, one of the fastest certainly. It is a vaccine that
has comparatively lower demands on highly complicated health infrastructure. সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর শেষে অথবা জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে, তবে তার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। এটা আমরা তাড়াতাড়ি পাবো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা ক্ষুদ্র, মাঝারি ও অপ্রাতিষ্ঠানিক খাতে বাস্তবায়ন হার অনেক কম। এ কারণে 1 কোটি মানুষ বেকারত্বের ঝুঁকিতে আছে। ঝুঁকির মধ্যে আছেন নতুন উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীও। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় খাদ্য সহায়তা কর্মসূচি জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কর্মসংস্থানের দৃষ্টিভঙ্গি থেকে প্রণোদনা প্যাকেজের তাৎপর্য শীর্ষক অনলাইন আলোচনায় বক্তারা সরকারের দেয়া সহায়তার নানা দিক তুলে ধরেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণায় উৎপাদন খাত করোনার মধ্যেও টিকে আছে। বড় উদ্যোক্তাদের জন্য দেয়া প্রণোদনার 80%, কৃষিখাতের প্রণোদনার 45% বাস্তবায়ন হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দেয়া প্রণোদনা বাস্তবায়ন হয়েছে 28%। এর ফলে ঝুঁকিতে রয়েছে কর্মসংস্থান, দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সামষ্টিক অর্থনীতি, এমন মন্তব্য করেন অনেক বক্তা। প্রায় 1 কোটির উপরে আমাদের যে কর্মসংস্থান আছে সেটা ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। বিভিন্ন অনানুষ্ঠানিক কাজের ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ হারিয়েছেন। পোশাক খাতের বয়স্ক শ্রমিকরা বেশি ঝুঁকিতে আছেন মন্তব্য করে বিশেষায়িত প্রতিষ্ঠান সহ অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আলোচকরা। পরামর্শ দেন স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার। শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তাদেরকে দেখভাল করার জন্য কি সরকারের প্রতিষ্ঠান নেই? আছে তো। সরকারের কি স্থানীয় সরকারের মাধ্যমে অন্যান্য কিছু করার সুযোগ নাই? অনেক খাতেই কিন্তু যেখানে কায়িক পরিশ্রম আছে সেখানে শ্রমিকের বয়স বেশি হয়ে গেলে কিন্তু তাকে নেয়ার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। কাজহারা মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান শ্রম সচিব। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই সংকট অবশ্যই মোকাবেলা করতে পারবো। প্রণোদনা বাস্তবায়নে খাত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করার দাবি অর্থনীতিবিদদের। প্রতিষ্ঠানের একটা যৌথ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুয়েট কাউন্সিল ভবনে সড়ক নিরাপত্তা নিয়ে এক সেমিনারে জানানো হয়, বখানগরীতে সড়ক দুর্ঘটনার 70%ই পথচারী সংশ্লিষ্ট। এ অবস্থায় গবেষণা ভিত্তিক পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। আপনার বলিষ্ঠ তত্ত্বাবধান দুর্ঘটনাজনিত স্থান চিহ্নিত ও নিরাপদ করা, 100 কিলোমিটার সড়কে পথচারী নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের বাচ্চাদের সড়ক নিরাপত্তা নিশ্চিতে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ নিয়ে এই সেমিনার। বিশেষজ্ঞরা জানান, সড়ক দুর্ঘটনায় বার্ষিক ক্ষতির পরিমাণ জিডিপির শতকরা 2 থেকে 3 ভাগ। প্রতি বছর 74% সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা মহানগরীতেই। শহর অঞ্চলে যত পথচারী মারা যায় তার 70 ভাগই ঢাকায়। মহানগরীতে সংঘটিত সড়ক দুর্ঘটনার শতকরা 70 ভাগই পথচারী সংশ্লিষ্ট। প্রতি বছর যে পরিমাণ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় তার 1/4 মূলত আমাদের ডিএমপি এরিয়ায়। ডিটিসি এর ওই প্রকল্প এগিয়ে নিতে সবার সহযোগিতা চান সড়ক বিভাগের সচিব। প্রকল্পের মাধ্যমে অনেক কিছু আমরা অনেকগুলো বিষয়ের একটা সমাধানে পৌঁছানো থাকবে। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়কের সঙ্গে প্রকৌশল ত্রুটির সমাধান এবং সড়কে বিশৃঙ্খলা রোধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেন মন্ত্রী। সড়ক নিরাপত্তা যে আইন আমরা সংসদে পাস করি, সেই আইনও আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। আমি শুধু আইন করি, আইনের প্রয়োগটা না থাকে তাহলে সেখানে তো আমাদের নিরাপদ সড়কের স্বপ্নই থেকে যাবে। সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই সারা দেশে 114টি স্থান চিহ্নিত করেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। খোদ রাজধানী কেরানীগঞ্জেই তিতাসের হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ। শুধু তাই নয়, অবৈধভাবে চলছে সিএনজি স্টেশন। আবার সিলিন্ডারে সিএনজি ভরে কাভার্ড ভ্যানকে বানানো হচ্ছে অস্থায়ী সিএনজি স্টেশন। ঢাকা দোহার রোডে এরকম অন্তত 6টি সিএনজি পাম্প চলছে। সাইদুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সাথে ছিলেন কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া।
ঢাকা দোহার রোড। অনুমোদনহীন এরকম 6টি অস্থায়ী সিএনজি স্টেশন গড়ে উঠেছে। বড় কাভার্ড ভ্যানে শতাধিক সিলিন্ডারের সমন্বয়ে রহমান সিএনজি স্টেশন। কিছু দূর এগোতেই গ্লোরি স্টেশন, এখানেও একই পদ্ধতি। রাতের আধারে এভাবেই গ্যাস বিক্রি করছে অস্থায়ী এই স্টেশন। এটি যে বৈধ নয় তা স্বীকার করলেন মালিক। আমাদের কোনো পাম্প নাই, তানাকে একটা ছিল তুই লাগেছে। তো যে হোক এইখানে কেন মোট 6টা আছে। আমরা যেভাবে করি এইভাবে হয়তো নিষিদ্ধ রাখছে, অবৈধ না বলতে পারবেন না। সরকার হয়তো এটার উপরে নিষেধাজ্ঞা, যে একটা গাড়িতে কাভার ভ্যানে নিষেধাজ্ঞা করে না। এভাবে কাভার্ড ভ্যানকে সিএনজি স্টেশনে রূপান্তরে আশঙ্কা আছে দুর্ঘটনার। তিতাসের স্থানীয় কর্মকর্তারা জানান, প্রভাবশালীরা জড়িত থাকায় পাম্পগুলো বন্ধ করা যাচ্ছে না। এটা বিপজ্জনক। আমি জানি এখন ওদের বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে কিনা সেটা দেখায়, চাইলে ওরা দেখায় না বা বলে না যে না কীরকম কিছু না। আর আমরা বেসিক্যালি যেহেতু আমাদের গ্যাসের সাথে পাইপলাইনের সাথে সংযোগ নেই, আমরা কিন্তু এই জন্য কোনো পদক্ষেপও নিতে পারতেছি না। তবে বন্ধের আশ্বাস দিয়েছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। কেরানীগঞ্জের ওই পারে 6টা সিএনজি স্টেশন করেছে তারা। এগুলো কোনো বৈধতা নেই। কেরানীগঞ্জের এগুলো তাহলে কিভাবে আপনারা উচ্ছেদ করবেন বা অভিযান করবেন কিনা? আমাদের ইয়ে করলে আমরা পেরে যাবো। আমাদেরকে যে লিস্ট আছে সেগুলো ধরে ধরে আগাচ্ছি। আর যেমন আপনি এখন একটা বললেন, এরকম যদি আমাদেরকে কিছু তথ্য দেন সেটাও আমরা এবার দৃষ্টি আটকালো তিতাসের অবৈধ গ্যাস লাইনের দিকে। খোলামুড়ো এলাকায় এরকম অবৈধ সংযোগ দিয়েছিল স্থানীয় এক মেম্বার। টাকা দিয়েছিলাম। কত টাকা দিয়েছেন? 50,000 মতন। এক ফ্যামিলি 50,000। হ্যাঁ। তারপর কতদিন ব্যবহার করছেন? কিন্তু কিসের মনে করেন একা এক মাস ব্যবহার হয় নাই। গ্যাসটা লাইন দিছিল কারা? কে? আমাদের এই জায়গার যে হর্তাকর্তারা ছিলেন, যে যারা মেম্বারটা মারা ছেড়েছিলেন, হ্যাঁ মেম্বারটা মারা আরো যারাই ছিলেন। টাকার বিনিময়ে এসব অবৈধ সংযোগ। 60,000 লিখে, 80,000 লিখে, এই আর কি। পুলিশ টাকা নিছে, তারপর যেখানে আমরা এটা চেষ্টা করছি লিগ্যাল করার জন্য, ওখানেও টাকা নিছে। তারপর মাটির নিচে যে খরচ টরচ হয়েছে এই টাকা গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপি মেম্বার। সার্কুলার পাইয়া আমরা 4 এলাকার মানুষ প্রত্যেক গ্রামে মিটিং করছি, প্রত্যেক গ্রামে বয়সী কমিটি করছে, আমরা অবৈধ সংযোগ দিচ্ছি সবাই। 50,000, 60,000, 70,000, 80,000 টাকা এটা সঠিক না। প্রত্যেক গ্রামে যারা ছিল তারাই টাকা উঠাইছে। বেশ কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান থানা নির্বাহী অফিসার। আমরা শুধু মোবাইল কোড করে জরিমানা করতে পারি, কিন্তু এটাকে ডিসপোজাল করার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার, যে ইকুইপমেন্ট দরকার, সেটি আমাদের কাছে নেই। এরকম অবৈধ সংযোগের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সাথে থাকছে দুর্ঘটনার ঝুঁকি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। মালয়েশিয়া থেকে আসছে নতুন মাদক আইস। রাজধানীতে মূল ডিলার সহ গ্রেফতার 6। বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। 2 সিটিতে মশক নিধন কার্যক্রম জোরদার। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ বানোয়াট, ভিত্তিহীন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সাথে বৈঠক করে আওয়ামী লীগ প্রতিনিধি দল। পরে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, ঢাকা 18 আসনে উপনির্বাচনে বিএনপি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, উস্কানিমূলক বক্তব্য ও পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইসি। দেশে প্রয়োজনে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলেছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও দেশের অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি। সিলেটের 17 পদাতিক ডিভিশনের নতুন 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি বলতে চাই, যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতে সরকার ও জনগণের পাশে থাকবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, সমসাময়িক ও ভবিষ্যতের যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য
উন্নততর এবং কার্যকর মান অর্জনই হোক আমাদের সকলের অঙ্গীকার। মালয়েশিয়া থেকে আনা নতুন মাদক আইস জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মূল ডিলার সহ গ্রেফতার করা হয়েছে 6 জনকে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনে উৎপাদিত আইসের রাসায়নিক নাম মেথামফিটামিন। ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হয় এই মাদক। আইস সেবন করলে আসক্তরা দীর্ঘ সময় উত্তেজনার মধ্যে থাকে বলে জানিয়েছে পুলিশ। দেখুন রাসেল খানের রিপোর্ট। নতুন মাদক আইস, রাসায়নিক নাম মেথামফিটামিন। দামি এই মাদক উৎপাদন হয় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনে। 10 গ্রাম আইসের দাম 1 লাখ টাকা। এটি সেবনে হরমোনজনিত উত্তেজনা স্বাভাবিকের চেয়ে 1000 গুণ বাড়তে পারে। আইস সম্পর্কে জানাতেই ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন। বেশ কিছুদিন ধরে নতুন এই মাদকের নাম শুনে আসছিল গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে তথ্য পাওয়ার পরপরই রাজধানীতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করে 6 জনকে। অবশ্যই এটা দেহ এবং মনের জন্য অত্যন্ত ভয়াবহ একটা ক্ষতিকারক একটা ড্রাগ। এটা এতই দামি যে আমাদের যে ড্রাগটা আমরা পেয়েছি এটা প্রতি 10 গ্রাম তারা 1 লক্ষ টাকায় বিক্রি করে। মূলত আমরা 60 গ্রাম পেয়েছি, যা 600 গ্রাম পেয়েছি, যার আর্থিক মূল্য ন্যূনতম 60 লাখ টাকা, এর চেয়ে বেশিও হতে পারে। বাংলাদেশ এই মাদক ব্যবসায় রুট হিসেবে ব্যবহৃত হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে জব্দ করা চালানটি বাংলাদেশের জন্যই আনা হয়েছে বলে দাবি পুলিশের। আসামি যে গ্রেপ্তার হয়েছে এটা গ্যান্ডারিয়া থানায় একটা মামলা হয়েছে, যাতে এটার উৎসের সন্ধান এবং যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেই ব্যাপারে আমাদের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। আইস ইয়াবার চেয়ে অন্তত 50 গুণ বেশি ক্ষতিকর বলে জানায় পুলিশ। এটার ক্ষতিকারক দিক হলো ইয়াবার থেকে 50 থেকে 100 গুণ বেশি শরীরে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের অবৈধ সম্পদের অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনুসন্ধান কর্মকর্তার নিয়োগের বিষয় এখনো হয় নাই, কিন্তু আমাদের তথ্য সংগ্রহের কাজটি চলমান আছে। 2020 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে আমাদের মামলায় সাজার হারের পরিমাণ 77% পর্যন্ত উঠেছে। মানি লন্ডারিং কেসে আমাদের সাজা প্রাপ্তির সংখ্যা প্রায় 100%, সেখানে আমাদের 100% সাফল্য আছে। আর অন্যান্য যেই মামলাগুলোতে মাত্র 23% যেটা অ্যাকুইটেড হয়, সেগুলো হয় মামলার বিভিন্ন ধরনের গঠনমূলক ত্রুটি বিচ্যুতির কারণে। লালমনিরহাটের বুড়িমারিতে যুবককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার মামলায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বুড়িমারি থেকে বুধবার রাতে নাইম ও গনিকে আটক করা হয়। এই নিয়ে এ হত্যা মামলায় 23 জনের মধ্যে 11 জনকে গ্রেফতার করা হলো। এদিকে গতকাল গ্রেফতার 4 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। দ্বিতীয় দফায় মসজিদের খাদেম জোবেদ আলী সহ 4 আসামি রিমান্ড চেয়ে পুলিশ আদালতে আবেদন করে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক বেগম ফেরদৌসী বেগম 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে 9 জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়। 54 ধারায় গ্রেফতার মধ্যপ্রাচ্য ফেরত 219 জনের মামলা স্থগিত করা হয়েছে। রুলের শুনানিতে হাইকোর্টকে একথা জানিয়েছেন নিম্ন আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রুলে নিষ্পত্তি করেন। বৃহস্পতিবার সকালে এসব শ্রমিককে 15 দিনের বেশি আটক রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন তদন্ত কর্মকর্তা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সাজাপ্রাপ্ত 219 জন প্রবাসী দেশে আসার পর তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। কোয়ারেন্টিন শেষে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে হাজির করা হয় আদালতে। 4 জুলাই তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত হাসপাতালে 666 জন রোগী চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঢাকার 2 সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম জোরদার করেছে। তবে জেল জরিমানা করেও সচেতন করা যাচ্ছে না নগরবাসীদের। দেখুন মাহমুদ হাসানের রিপোর্ট। মৌসুমের শেষ সময়ে এসে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। একদিনে ঢাকায় 13 জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, আর ঢাকার বাইরে 1 জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান জোরদার করেছে 2 সিটি কর্পোরেশন। তবে বারবার বলার পরেও সচেতন করা যাচ্ছে না নির্মাণাধীন ভবন মালিকদের। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, সরাসরি বাড়ির বাসিন্দাদের সঙ্গে, কেয়ারটেকারদের সঙ্গে কথা বলছে, যারা তাদের নিজ আঙ্গিনা পরিষ্কার করে রাখে। মোবিলাইজেশন ছাড়া এটি অডিট করা সম্ভব না। তো আমরা আসলে ওই গ্রাসরুট লেভেলে কাজ করছি যাতে অ্যাওয়ারনেসটা বাড়ে। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হচ্ছে ভবন মালিকদের। নিজেদের গাফিলতির কথাও স্বীকার করেন তারা। নিচে ময়লা ছিল, ময়লাটা পরিষ্কার করা হয় নাই, কিছু এডিস মশার লার্ভা পাওয়া গেছে, এই জন্য জরিমানা করছে। নাগরিকরা সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাটকা নিধন বন্ধ এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বাংলাদেশের পাশাপাশি ভারতীয় অংশেও বন্ধ থাকবে, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শমা রেজাউল করিম। সচিবালয়ে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পরে মন্ত্রী বলেন, 2টি মৌসুমে বাংলাদেশ অংশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় অংশে তা বন্ধ করা হয় না। উৎপাদন বাড়াতে 2 দেশই ইলিশ ধরা বন্ধ রাখা হবে। এজন্য 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হবে। যে সময় বাংলাদেশের মাছ আহরণ বন্ধ থাকে সেই সময়গুলিতে যেহেতু আমাদের যে সকল সমুদ্র এলাকায় এটা আমরা করি, সমুদ্র এলাকার একটি পার্টে ভারত, একটি পার্টে আমরা যৌথভাবে কিভাবে একই সময় এই আহরণ বন্ধ রাখতে পারি সে বিষয়ে আমাদের ভিতরে একটা ঐক্যমত হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ আহরণ। দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ শিকারে নামছেন জেলেরা। জেলে পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের প্রায় 12% আসে শুধু ইলিশ থেকে। জিডিপিতে ইলিশের অবদান 1%-এরও বেশি। সম্প্রতি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের ভৌগোলিক নিবন্ধন প্রদান করেছে। ইলিশ আহরণের শেষ, জেলে পাড়াগুলোতে ফের কর্মচাঞ্চল্য। চাঁদপুরের হরিণাঘাট ও বড় স্টেশন মাছের আড়তে আসছে ইলিশ। ক্রেতা বিক্রেতার আনাগোনায় সরগরম আড়তগুলো। বাতাস হইলে মাছ উঠবো, 2-4 উঠবো, মনে করেন ভাইবো বাতাস কম, মাছ নাই। 4টা বাজে লামছি, এদিকে মাছই পাইছি 1580 টাকা। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, এবছর কর্মসূচি প্রায় 100% সফল হয়েছে। এই আইন বাস্তবায়নের ফলে জাতীয় মাছ ইলিশের বছরের পর বছর উৎপাদনের বৃদ্ধির যে ধারাবাহিকতা, এটা অক্ষুণ্ণ থাকবে। বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতেও শুরু হয়েছে ইলিশ আহরণ। মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, আর 1 কেজির উপরের ইলিশ 1200 থেকে 1500 টাকা বিক্রি হচ্ছে। খুব তাজা মাছ, সুস্বাদু মাছ, তো এই জন্য দামটা একটু ভালো। 800 টাকা করে বিক্রি করতেছি এটা, আর এটা বিক্রি করতেছি 600 টাকা করে। মোটামুটি কায়দা আর কি পাওয়া যায়, দামও একটু কম। পটুয়াখালীর আলিপুর মহিপুর থেকে নদীতে ইলিশ আহরণ করছে 3 শতাধিক ইলিশ ট্রলার। আজকে রাত 12টা খুলছে, তাই আমরা মাছ ধরতে নামছি। নদী নামার পর আজকে মাছ মোটামুটি হালকা পাতলা পাইছি। গেল 14 অক্টোবর থেকে 4 নভেম্বর রাত 12টা পর্যন্ত 22 দিন দেশের নদ নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরেকটা বিরতি, যখন ফিরবো তখন থাকবে। এনবিআরকে দুভাগ করার প্রস্তাব পরিকল্পনা কমিশনের, রাজস্ব আদায় গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 12,30,000, আক্রান্ত 4,84,00,000 ছাড়িয়েছে। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুভাগ করার প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। বিভাগ দুটিতে থাকবেন আলাদা চেয়ারম্যান। পরিকল্পনা কমিশনের এমন প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে গতি আসবে বলে মনে করছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যানরা। আর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের অর্থনীতি বড় হচ্ছে, বাড়ছে বাজেটের আকার,
আর বড় ব্যয় চাহিদার বেশিরভাগ অর্থের যোগান আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে। এছাড়া 2041 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 24.15% উন্নীত করতে চায় সরকার। এই লক্ষ্য পূরণে এনবিআরে বড় সংস্কারের প্রয়োজনীয়তা দেখছে পরিকল্পনা কমিশন। তাই বিদ্যমান কাঠামো ভেঙে আলাদা দুটি বিভাগ করার পরামর্শ সংস্থাটির। এবার প্রস্তাব রেখেছি, সেটাই বলতে একটু সময় লাগবে, এটা ওদের অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে। এদিকে পরিকল্পনা কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায়ে গতি বাড়বে, সহজ হবে নীতি প্রণয়ন কার্যক্রম, এমনটাই বলছেন সংস্থাটির সাবেক এই চেয়ারম্যান। একই লোক প্রত্যক্ষ করও দেখতেছে, পরোক্ষ করও দেখতেছে। হ্যাঁ, একই লোক নীতিও তৈরি করছে, বাস্তবায়নও করছে। এখানেই একটা বিভাজন প্রয়োজন। আর ব্যবসায়ী নেতারাও বলছেন রাজস্ব বিভাগে বড় ধরনের সংস্কার এখন সময়ের দাবি। আমাদের দেশের যেখানে আপনার ট্যাক্স জিডিপি ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আমরা যদি এই পরিবর্তনটা আনতে পারি, এটা একটা বড় পরিবর্তন হবে, একটা বড় রিফর্ম হবে, এবং সেটা আমার বিশ্বাস এটা অনেক বেশি এফেক্টিভ হবে। জাতীয় রাজস্ব বোর্ডকে দুভাগ করার উদ্যোগ ইতিবাচক, তবে পরিকল্পনাটি বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং বলে মত অর্থনীতিবিদদের। অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে নীতি প্রণয়নকারী সংস্থা এবং নীতি বাস্তবায়নকারী সংস্থার মধ্যে একটা যদি পার্থক্য থাকে, সেটাই বাঞ্ছনীয়। কারণ অনেক সময় দেখা যায় যে নীতি যারা প্রণয়ন করেন তারা যদি বাস্তবায়নকারী সংস্থারই একটা অংশ হয়ে থাকেন, তাহলে তাদের যে অগ্রাধিকার, সে অগ্রাধিকারগুলো অনেক সময় অর্থনীতির জন্য কাম্য নাও হতে পারে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল রিফর্মস যেটা এনবিআর করা দরকার। তবে এটা দিয়ে যদি শুরু হয় তাহলে হয়তো অন্য রিফর্মগুলো ওদের মাধ্যমে করা যাবে। এনবিআর এর বর্তমানে যে প্রশাসনগুলো আছে তাদের যে কাঠামোগত অবস্থান, সেখান থেকে তারা সরে আসতে চাইবে না। কাজে তাদেরকে সরে আসতে বাধ্য করার জন্য আমি মনে করি যে এই নীতি এবং সংস্কার এই ডিভিশনটাকে আলাদা করে যদি আমরা করতে পারতাম, তাহলে তাদের মাধ্যমে এই কাজটা হয়তো করিয়ে নেওয়া যেতে পারে। তবে চ্যালেঞ্জিং হলেও সংস্কারের সদিচ্ছা থাকলে এই ধরনের বড় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কৃষি পণ্যের মজুত বাড়াতে এবং কৃষক পর্যায়ে ন্যায্য দাম নিশ্চিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 69টি শস্য গুদামের কৃষি বিপণন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা সই হয়। এতে সই করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিসবাহুল ইসলাম। ধানের দাম যখন বাড়বে তখন যাতে বিক্রি করে কৃষক লাভবান হতে পারে, সেজন্য এই উদ্যোগ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়াকে শপথে বহাল রাখার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। হাসপাতালের সামনে প্রতীকী মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, ডাক্তার উত্তম কুমার বড়ুয়াকে হেয় করতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। দুর্নীতির মামলা হওয়ার পর ডাক্তার উত্তম কুমার বড়ুয়াকে ওএসটি করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঢাকা দিল্লি ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ভারতের ভিস্তারা এয়ারলাইন্স। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বলেন, করোনাকালে ভিস্তারা ফ্লাইট পরিচালনার সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দুদেশের জনগণের সঙ্গে সৌহার্দ্য আরও বাড়বে। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভিস্তারা তাদের সেবার মান দিয়ে যাত্রীদের মন জয় করবে। সংস্থাটি সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করবে। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। এ পর্যায়ে খেলার খবর।
মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আসছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পুরো 1 বছর, কিন্তু সেই বিরতিও সাকিবের মনোবল থামাতে পারেনি। যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করতে চান তিনি। বিশ্বকাপের 8 ম্যাচে 606 রান ও 11 উইকেট নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। সেভাবেই জ্বলে উঠতে চান সামনের দিনগুলোতেও। সেই লক্ষ্যে ফিটনেস ধরে রাখতে অনুশীলনও করেছেন সাকিব। ভারতে ভালো খেলে অন্যদের পথ তৈরি করে দেওয়ার আশা করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আই লিগে ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের হয়ে 5 মাস খেলবেন জামাল। অনেকদিন পর বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ের ভারতে খেলার সুযোগ হয়েছে। 7 নভেম্বর ভারতে যাওয়ার কথা ছিল, তবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করেই যাবেন জামাল। ফিরেই বাংলাদেশের সাইফ স্পোর্টিংয়ে যোগ দেবেন তিনি। বাংলাদেশের সাথে 2 প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল। 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ 2টি খেলবে তারা। এর আগে তাদের করোনা পরীক্ষা করা হবে। শনিবার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন তারা। 25 জন খেলোয়াড় ও 7 জন কোচ কর্মকর্তা সহ 32 জনের বহর নিয়ে এসেছে দলটি। এর আগে নেপাল দলের ক্যাম্পের 6 ফুটবলারের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। নেপাল আশায় তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে দেশের ফুটবল। বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দলের হাতে ট্রফি তুলে দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রানার্স আপ ট্রফি গ্রহণ করে। পুলিশের মোহাম্মদ সোহাগ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক মাহবুব জামান। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জয়ের সুবাস পাচ্ছেন বাইডেন। 4 রাজ্যে ভোট গণনা বন্ধে আইনি লড়াইয়ে ট্রাম্প। বিভিন্ন শহরে বিক্ষোভ। যুদ্ধ নয়, আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর 5 জাহাজের কমিশনিং। করোনায় আরও 17 মৃত্যু। অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন কিনছে বাংলাদেশ। ত্রিপক্ষীয় চুক্তি সই। ক্ষুদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাতে প্রণোদনা বাস্তবায়ন হার কম। বেকারত্বের ঝুঁকিতে 1 কোটি মানুষ। সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ ওবায়দুল কাদেরের। দুর্ঘটনার 70% পথচারী সংশ্লিষ্ট, বলছেন বিশেষজ্ঞরা। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।